Good morning, student. এর মধ্যে আমি তোমাদেরকে ক্লাস 12 এর যে হিউম্যান রিপ্রোডাকশন রয়েছে ইউনিট 1 এর আন্ডারে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দুটোই আমরা কিছুটা হলেও আলোচনা করেছি। তো লাস্ট ডেতে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আন্ডারে যে সমস্ত অর্গানগুলো রয়েছে তার একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া তোমরা ডেফিনেটলি এর মধ্যে পেয়ে গেছো। তো আজকে আমরা ওই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে একটা বিশেষ অংশ যেটা আমরা গতদিন আলোচনা করিনি, একটু সময় বেশি আমাদের লাগবে, সেটা হচ্ছে দ্য চিফ রিপ্রোডাক্টিভ অর্গান, যেটা হচ্ছে ওভারি। তোমরা এই মুহূর্তে বোর্ডে দেখতে পাচ্ছ আজকে এটা পার্ট 3, যেখানে আমরা বোর্ডে ড্র করেছি দুটো মেইন পার্ট, একটা হচ্ছে টিএস অফ ওভারি এবং আরেকটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। তো আমি স্ট্রাকচারটা একটু বোর্ডে গিয়ে তোমাদেরকে বোঝাই, তাহলে তোমাদের একটু কিছুটা সুবিধা হবে। তো তোমরা এই মুহূর্তে বাঁদিকে যে ছবিটা দেখছো সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মুখ্য জনন অঙ্গ, যেটা দ্য চিফ, আমরা যেটা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, সেটা হচ্ছে ওভারি, ডিম্বাশয়। এখন শুরুতেই মনে রাখ যে মেয়েদের ডিম্বাশয় এটা আলোচনা করতে গেলে তোমাকে একদম শুরু করতে হবে তাদের এমব্রায়োনিক লাইফের ওভারি এবং তাদের যে রিপ্রোডাক্টিভ লাইফ, মেয়েদের রিপ্রোডাক্টিভ লাইফ স্টার্ট হয় তোমার পিউবার্টি থেকে এবং শেষ হয় মেনোপজ। তাহলে এই যে ইন্টারভেলটা পিউবার্টি থেকে মেনোপজ, এই ইন্টারভেলটাই হচ্ছে মেয়েদের রিপ্রোডাক্টিভ লাইফ। তাহলে এই সময়ের ওভারি নিয়েও তোমাদেরকে আলোচনা করতে হবে বা শিখতে হবে। তো এটা কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ে যে describe the structure of ovary। তো এখানে আমরা একটা ovary transverse section ts of ovary ড্র করেছি। তো একটা ovary মনে রাখবে তার লোকেশন কতদিন আমরা বলেছি যে লোয়ার অ্যাবডোমিনা থাকে এবং কতগুলো লিগামেন্টস দিয়ে যুক্ত থাকে। আরো বলেছিলাম যে ওভারি বা ডিম্বাশয় তার বাইরের দিকে একটা পেরিটোনিয়াল মেমব্রেন আছে এবং সেটাকে বলে মেসোভেরিয়াম। আজকে আমরা যদি এরকম একটা ওভারি ট্রান্সভার্স সেকশন করে আন্ডার মাইক্রোস্কোপ আমরা দেখি, তাহলে এরকম একটা ছবি আমরা দেখতে পাবো। এখানে আমরা কি দেখছি না, ওভারির একদম বাইরের দিকে দেখো এই যে দাগ দাগ দেওয়া যে লেয়ারটা দেখতে পাচ্ছ, তুমি বলবে দ্য আউটার মোস্ট কাভারিং অফ ওভারি বা ডিম্বাশয়ের একদম বাইরের দিকে যে এক স্তরীয় কোষ দিয়ে তৈরি সিঙ্গেল লেয়ার যে আবরণী কলাটা থাকে এপিথেলিয়াল লেয়ার, সেটাকে আমরা বলবো জার্মিনাল এপিথেলিয়াম, একদম আউটার মোস্ট। তাহলে এটা যখন আবরণী কলা এক স্তরীয়, ডেফিনেটলি সে কার উপরে থাকবে? বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকবে, ভিত্তি পর্দার উপরে থাকবে। তো এখানে এই জার্মিনাল এপিথেলিয়াম, এখানে তুমি দু ধরনের এপিথেলিয়াল সেল পাবে। একটা সেলের নাম এরা হচ্ছে টাইপ হচ্ছে কিউবয়েডাল, আর একটা টাইপ হচ্ছে স্কোয়ামিশ। তো এখানে যে সিঙ্গেল লেয়ার সেলগুলো এমব্রায়োনিক লাইফে মেয়েদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে মেয়েদের এমব্রায়োনিক লাইফে এক একটা ওভারি প্রায় 2 মিলিয়ন উগোনিয়াম তৈরি। উগোনিয়াম হচ্ছে মেয়েদের ওভারিতে জার্মিনাল এপিথেলিয়ামে এমব্রায়োনিক লাইফে তৈরি হওয়া ডিপ্লয়েড সেল, যে ডিপ্লয়েড সেল আগামী দিনে এগ দেবে, এটুকু মনে রাখবে। সুতরাং এই যে উগোনিয়াম প্রায় 2 মিলিয়ন
এক একটা উপাদান, এটা এই জার্মিনাল এপিথেলিয়ামে তৈরি হয়। প্রশ্ন, জার্মিনাল এপিথেলিয়াম কাকে বলে? ইয়ার কাজ লেখো। তাহলে মেয়েদের ভবিষ্যতে যে ডিম্বাণু তৈরি হবে বা এগ বা ওভাম তৈরি হবে, তার একদম ইনিশিয়াল ফর্ম যে ডিপ্লয়েড সেল, দ্যাট ইজ জুগোনিয়া। আর একটা বিষয় হচ্ছে, এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে আরেক ধরনের সেল তৈরি হয় এমব্রায়োনিক লাইফে, তাকে বলা হয় গ্র্যানুলোসা সেল। ভবিষ্যতে এই গ্র্যানুলোসা সেলগুলো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এফএসএইচ ইস্ট্রোজেন বলে একটা হরমোন তৈরি করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই মুহূর্তে আমরা যেটা শিখলাম জার্মিনাল এপিথেলিয়ামের গুরুত্ব। নেক্সট টু জার্মিনাল এপিথেলিয়াম, দেখো তুমি একটা হোয়াইট একটা স্পেস রাখা হয়েছে, এখানে ডেন্স কানেকটিভ টিস্যু থাকে। এই স্তরটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। নামটা যেন বোধহয় শোনা শোনা লাগছে, একদম ঠিক ধরেছে। টেস্টিস, ছেলেদের শুক্রাশয়, সেই ছেলেদের শুক্রাশয়ের মিডল লেয়ারটা ছিল, আউটার মোস্ট মিডল লেয়ারটা ছিল টিউনিকা অ্যালবুজিনিয়া। এখানেও টিউনিকা অ্যালবুজিনিয়া আছে। টিউনিকা অ্যালবুজিনিয়ার পরে ভেতরের পুরো সারফেসটা, এটাকে আমরা নাম দেব স্ট্রোমা। আর স্ট্রোমাতে তুমি দুটো অঞ্চল দেখতে পাবে, বলো তো কি? স্ট্রোমা দেখো একদম বাইরের যে পেরিফেরির দিকে যে বড় অঞ্চলটা, এই বড় অঞ্চলটাকে আমরা বলবো কর্টেক্স। আর সেন্টারে যেটা ছোট একটা অঞ্চল, এই যে ছোট অঞ্চল, এটাকে আমরা নাম দেব মেডালা। মেডালাতে প্রচুর ব্লাড ভেসেলস থাকে। কর্টেক্সটা খুব ইম্পর্টেন্ট ডিম্বাশয়ে। কেন বলতো? এই কর্টেক্সের মধ্যে তোমাকে আলোচনা করতে হবে বিভিন্ন ধরনের ওভারিয়ান ফলিকল। ওভারিয়ান ফলিকল মানে ডিম্বথলি বিভিন্ন ধরনের। এখন প্রথম যে ডিম্বথলি মেয়েদের তৈরি হয় এমব্রায়োনিক লাইফে, সেটা হচ্ছে তোমার এই ধরো সেন্টারে একটা সেল, ওকে? এটা হচ্ছে ধরো উগোনিয়াম। দিস ইজ উগোনিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হয়েছে। তার চারিপাশে সিঙ্গেল লেয়ার এক্সটোরিও জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হওয়া গ্র্যানুলোসা সেল, তার চারিদিকে একটা গ্র্যানুলোসা সেলের একটা লেয়ার, ওকে? এই যে সেন্টারে উগোনিয়াম, তার চারিদিকে আমরা সিঙ্গেল লেয়ার গ্র্যানুলোসা সেল পাচ্ছি। এর একটা চেঞ্জ করো, এটা হচ্ছে গ্র্যানুলোসা সেল। এই এমব্রায়োনিক লাইফে এটা কিন্তু একটা ডিম্বথলি। এর চেঞ্জটা আমরা দেখব। সেন্টারের উগোনিয়ামটা সাইজ ইনক্রিজ করবে, তখন তুমি এর নাম দেবে প্রাইমারি ফলিকল। আর তার চারিদিকে এক্সটোরিও গ্র্যানুলোসা সেল। এইরকম একটা ওভারিয়ান ফলিকল এমব্রায়োনিক লাইফে প্রায় 2 মিলিয়ন তৈরি হয় এক একটা ওভারিয়ান। এই সেন্টার সেলটা হচ্ছে, তুমি একটু চেঞ্জ করো, সেন্টার সেলটা হচ্ছে দিস ইজ প্রাইমারি oocyte। তার মানে যেটা উগোনিয়াম 2n ছিল, সেই উগোনিয়ামটাই সেল সাইজ ইনক্রিজ করলো, যেটাকে গ্রোথ ফেজ বলে, সেটাই তৈরি হলো প্রাইমারি oocyte। এটাও কিন্তু 2n, উগোনিয়ামও কিন্তু 2n, ওকে? তাহলে সেন্টার সেল, প্রাইমারি oocyte, চারিদিকে সিঙ্গেল লেয়ার
গ্র্যানুলোসা সেল, এটা একটা ওভারিয়ান ফলিকল, এর নামটা দেব আমরা প্রাইমারি ফলিকল। প্রায় 2 মিলিয়ন এরকম প্রাইমারি ফলিকল একটা ওভারিতে এমব্রায়োনিক লাইফে তৈরি হয়। কি হয় তারপরে? চেঞ্জ। এই প্রাইমারি ফলিকলের ভেতরে যে প্রাইমারি ওসাইট আছে সেটা কিন্তু মিওসাইট, এটাতেই মিওসিস। তার মানে মিওসিসটা কখন হবে? এমব্রায়োনিক লাইফ, প্রায় ধরো 25 সপ্তাহের একটা এমব্রিও, তখন তার ওভারিতে প্রত্যেকটি প্রাইমারি ফলিকলের আন্ডারে যে প্রাইমারি ওসাইট আছে মিওসিস 1 এ। মিওসিস 1 মানে কি? প্রোফেজ 1। প্রোফেজ 1 এর আন্ডারে কি আছে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, স্টপ মিওসিস, এমব্রায়োনিক লাইফ। প্রত্যেকটি প্রাইমারি ওসাইটে ডিপ্লোটিন প্রবেশ করার পর মিওসিস বন্ধ হয়। কন্যা শিশু ভূমিষ্ঠ 1 বছর, 2 বছর, 3 বছর, অনসেট অফ পিউবার্টি। অনসেট অফ পিউবার্টি যখন হবে তখন তুমি যদি একটা ওভারিতে এই প্রাইমারি ফলিকল কাউন্ট করো, তুমি কতগুলো পাবে? প্রায় 60,000 থেকে 80,000 ছিল এমব্রায়োনিক লাইফে। 2 মিলিয়ন এলো অনসেট অফ পিউবার্টি মাত্র 60,000 থেকে 80,000। তার মানে হিউজ প্রাইমারি ফলিকল ডিজেনারেট হয়েছে, নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে যাওয়ার যে পদ্ধতি, প্রসেস, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে ডিজেনারেশন হবে, follicular atresia. This is called follicular atresia. এবং এই যে প্রাইমারি ফলিকল যেগুলো ডিজেনারেট করে গেল, নষ্ট হয়ে গেল, তাদেরকে আমরা বলবো অ্যাট্রেটিক ফলিকল। মেয়েদের ডিম্বাণু উৎপাদন শুরু হবে পিউবার্টি থেকে, এবং এই প্রসেস চলবে মেনোপজের আগে পর্যন্ত। মাত্র 450টার মতন এগ তারা এই রিপ্রোডাক্টিভ লাইফে দিতে পারে। তার মানে আরো যতদিন চলবে তাদের রিপ্রোডাক্টিভ লাইফ, ওভারিতে কিন্তু গ্র্যাজুয়াল প্রাইমারি ফলিকল ডিজেনারেট করবে। তো এইরকম প্রাইমারি ফলিকল অনসেট অফ পিউবার্টিতে গিয়ে মনে রাখবে ডিপ্লোটিনে আটকে গেছিল যে সেল ডিভিশন, ওপেনিং, ডায়াকাইনেসিস, মেটাফেজ 1 হবে, অ্যানাফেজ 1 হবে, টেলোফেজ 1 হবে, সাইটোকাইনেসিস 1 হবে। দুটো সেল তৈরি হবে প্রাইমারি ওসাইট থেকে, একটা সেকেন্ডারি ওসাইট আর একটা হচ্ছে ফার্স্ট পোলার বন্ড। একই সাথে প্রাইমারি ফলিকল তারা কিন্তু চেঞ্জ হবে, প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল থেকে টারশিয়ারি ফলিকল, টারশিয়ারি ফলিকল থেকে ফাইনালি গ্রাফিয়ান ফলিকল তৈরি। গ্রাফিয়ান ফলিকল তৈরি। এই যে মেয়েদের 28 দিনের যে মেনস্ট্রুয়াল সাইকেল, প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেল একটা ওভারি, আইদার লেফট অর রাইট, ধরো জানুয়ারি মাস, লেফট ওভারি একটা প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল, টারশিয়ারি ফলিকল, সেই ফাইনালি পৌঁছবে গ্রাফিয়ান ফলিকল। এবং গ্রাফিয়ান ফলিকলে যখন পৌঁছবে তখন কিন্তু তার ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট হয়ে গেছে, সেন্টারের সেলটা প্রাইমারি
উসাইট নেই, সেকেন্ডারি উসাইট হয়ে গেছে, এবং সেই সেকেন্ডারি উসাইট সেকেন্ড মিওটিক ডিভিশনে ঢুকে গেছে, ঢুকে গিয়ে প্রোফেজ 2 মেটাফেজ 2 বন্ধ হয়ে গেছে। আবার 28 দিনের সাইকেলে মোটামুটি ধরে রাখো 14তম দিন ওভারিতে এরকম একটি গ্রাফিয়াল ফলিকল রাপচার করে, সেখান থেকে সেকেন্ডারি উসাইট এবং কিছু গ্র্যানুলোসাস সেল বাইরে বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে, আর এই প্রসেসটাকে বলা হয় ওভুলেশন। তো এরকম একটা গ্রাফিয়াল ফলিকল, তার একটা স্ট্রাকচার আমাদের কিন্তু কাউন্সিলের পরীক্ষায় আসে, এটাই পরিণত ডিম্বধর। তো এই গ্রাফিয়াল ফলিকুলার সেন্টার সেলটাকে বলা হয়ে থাকে, দেখো এই যে সেন্টার সেল, দিস ইজ কল্ড সেকেন্ডারি উসাইট, যেটা মেটাফেজ 2 এ আটকে আছে হ্যাপ্লয়েড সেল। এর চারিদিকে একটা গ্লাইকোপ্রোটিনের লেয়ার আছে, দিস ইজ কল্ড জোনা পেলুসিডা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার। এখানে রিসেপ্টর প্রোটিন থাকে স্পার্মের হেড অ্যাটাচমেন্টের জন্য। এরপরে এই যে জোনা পেলুসিডা, তার বাইরে গ্র্যানুলোসা লেয়ার একটা, সেই গ্র্যানুলোসা সেল লেয়ারটাকে বলা হয়ে থাকে ডিসকাস প্রলিজেরাস কিংবা মনে করো কুমুলাস উফুরাস। ওকে, হয়তো লাইটটা এখানে একটু বেশি ব্রাইট হয়ে গেছে, জাস্ট এ মিনিট। ওকে, এবার দেখো অনেকটা পরিষ্কার হচ্ছে। তাহলে আউটসাইড অফ জোনা পেলুসিডা, outside of zona pellucida there is a layer of granulosa cells called discus proligerus or cumulus ufolus. Cumulus ufolus. Okay, বিষয়টা হচ্ছে এই যে ধরো প্রাইমারি ফলিকুল থেকে সেকেন্ডারি ফলিকুল, টারশিয়ারি, তারপরে গ্রাফিয়ান, এর মাঝে কিন্তু একটা চেঞ্জ হয় ওভারিয়ান ফলিকুলে। এই গ্রানুলোসা সেলগুলোর ভেতরে ক্যাভিটি তৈরি হয়, স্মল পকেট ফ্লুইড দিয়ে ভর্তি, আর সেই ফ্লুইডটা সিক্রিশন হচ্ছে গ্র্যানুলোসাস, আর এই ক্যাভিটি গুলো জুড়ে গিয়ে একটা বড় ক্যাভিটি তৈরি হয়, সেই ক্যাভিটিটার নাম হচ্ছে অ্যান্ট্রাম, আর এই ফ্লুইডটার নাম হচ্ছে লিকার ফলিকিউল। এইবার কি হবে, এই গ্র্যানুলোসা সেলগুলো অ্যান্ট্রাম ডেভেলপ করার জন্য দুটো লেয়ারে ভেঙে যায়। অ্যান্ট্রামের বাইরের দিকে একটা লেয়ার মেমব্রানা গ্র্যানুলোসা, অ্যান্ট্রামের ভেতরের দিকে একটা লেয়ার ডিসকাস প্রলিজেরাস অর কুমুলাস উফুরাস। ওকে, নাও এই গ্র্যানুলোসা সেলগুলোর উপরে কিন্তু কার ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, ফলিকল স্টিমুলেটিং। প্রশ্নটা হচ্ছে কেন এমব্রায়োনিক লাইফের পর যখন একটি কন্যা শিশু জন্মায় এবং অ্যাডোলেসেন্ট বা অনসেট অফ পিউবার্টি, তখন সে এগ প্রোডাকশন স্টার্ট করে? বিকজ সেই সময় তাদের হাইপোথ্যালামাসে যে জিএনআরএইচ রয়েছে, গনাডোট্রফিন রিলিজিং হরমোন, সেটা রিলিজ অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি করে, যে সেলগুলো তাকে স্টিমুলেট করে। এফএসএইচ রিলিজ হয়, ব্লাড দিয়ে ওভারিতে যায়, গ্র্যানুলোসা সেলগুলোকে স্টিমুলেশন দেয়, ইস্ট্রোজেন ফর্মেশন। ফলে ওই ওভারিয়ান ফলিকল ধীরে 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 একটা গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হয়। যখন তার সেন্টার সেলটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি উসাইট, তার মানে এরপর রাপচার। এই যে রাপচার একটা গ্রাফিয়ান ফলিকল এলএইচ এর দ্বারা, এলএইচ এর প্রভাবে এই গ্রাফিয়ান ফলিকল রাপচার করলে হবে ওভুলেশন। তাহলে এরকম একটা গ্রাফিয়ান ফলিকল মেমব্রানা গ্র্যানুলোসার বাইরে দেখো দুটো লেয়ার অফ সেল। মেমব্রানা গ্র্যানুলোসার বাইরে কে আছে? থিকা ইন্টার, ব্লাড ভেসেল থাকে। তার বাইরে একদম কে আছে? থিকা স্টার্না, এখানে স্পিন্ডল সেল। তো যখন একটা গ্রাফিয়ান ফলিকল ওভারি সারফেসে এসে
রাপচার করে তখন অটোমেটিক্যালি কি হবে, ওই থিকা ইন্টারনাতে যে ব্লাড ভেসেলস গুলো আছে ছিঁড়ে যাবে, ফলে কিছু পরিমাণ ব্লাড এই রাপচার্ড গ্রাফিয়ান ফলিকলে তৈরি হবে এবং সেই ব্লাডটা হচ্ছে ক্লটেড ব্লাড। তাহলে এরকম ক্লটেড ব্লাড উইথ রাপচার্ড গ্রাফিয়ান ফলিকল এর একটা নাম দিতে হবে, কর্পাস হিমোরেজিকাম। এক নম্বরে প্রশ্ন আসে, what will be the fate of ruptured Graafian follicle? এর ভেতরে তো সেকেন্ডারি ইনসাইট নেই, গ্রানুলোসা সেল রয়েছে, সেগুলো এবার চেঞ্জ দেখা যাবে প্রলিফারেশনে যাবে, মাইটোটিক্যালি ডিভাইড করবে গ্রানুলোসা সেলগুলো। সেই নতুন নতুন সেলগুলোর মধ্যে লিউটিন বলে এক ধরনের পিগমেন্ট পাওয়া যায়, তখন কিন্তু আর গ্রানুলোসা সেল, লিউটিন সেল। আর ওই মাস অফ লিউটিন সেল, ক্লাস্টার অফ লিউটিন সেল, সেটাকে আমরা বলবো কর্পাস লুটিয়াম। এটা ফর্মেশনে সাহায্য করছে এলএইচ, এরই মেইনটেনেন্সে থাকে এই কর্পাস লুটিয়াম। তার ভেতরে যে লিউটিয়াল সেলগুলো, সেগুলো এলএইচ এর প্রভাবে একটা হরমোন দেবে, প্রোজেস্টেরন। কর্পাস লুটিয়াম মনে রাখবে এটা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ফার্টিলাইজেশন যদি না হয়, এই কর্পাস লুটিয়াম ডিগ্রেড করে, ডিজেনারেট করে, নষ্ট হয়ে যায় ওই মেনস্ট্রুয়াল সাইকেল। আর যদি ফার্টিলাইজেশন, প্রেগন্যান্সি আসে, দেন এই কর্পাস লুটিয়াম স্টে করে মোটামুটি 5 থেকে 6 মাস। তাহলে যদি প্রেগন্যান্সি পিরিয়ডে স্টে করে কর্পাস লুটিয়াম, তাহলে তোমাকে বলতে হবে কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি অর ট্রু কর্পাস লুটিয়াম। আর যদি দেখো যে কোন একটা মেনস্ট্রুয়াল সাইকেলে ফার্টিলাইজেশন হলো না, তখন ওই কর্পাস লুটিয়াম ওই 28 দিনের চক্রে ডিজেনারেট করবে। এরকম ডিজেনারেটেড কর্পাস লুটিয়ামকে আমরা বলে থাকি কর্পাস অ্যালবিক্যান্স। আর এই যে কর্পাস লুটিয়ামটা নিষেক না হওয়ার জন্য স্টে করতে পারলো না, ফলস কর্পাস লুটিয়াম। তাহলে আজকে আমরা ডিয়ার স্টুডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ওভারি, মেয়েদের ডিম্বাশয়। এবং এই ডিম্বাশয় যে আলোচনাটা তোমাদের সামনে করা হলো, তোমাকে করতে হবে শুরু কোনখান থেকে? এমব্রায়োনিক লাইফ থেকে। কতদূর পর্যন্ত? মেনোপজ, বিফোর মেনোপজ। তাহলে আমরা মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে যায় এমব্রায়োনিক লাইফ, কিন্তু স্পারমেটোজেনেসিস না। ছেলেদের ক্ষেত্রে স্পারমেটোজেনেসিস স্টার্ট হবে অনসেট অফ পিউবার্টি, বন্ধ হবে না কোনোদিন, একদম মৃত্যুর আগে পর্যন্ত এই প্রসেস চলবে ছেলেদের মধ্যে। কিন্তু মেয়েদের উজেনেসিস পদ্ধতি ডিম্বাশয়ে শেষ হয়ে যাবে মেনোপজে পৌঁছলে। মোটামুটি 50 বছর বয়সে মেয়েরা পৌঁছলে তাদের মেনোপজ আসে। আজকে এটুকুই। নেক্সট ডেতে আমরা গ্যামেটোজেনেসিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4th পার্টে শিখবো স্পারমেটোজেনেসিস কিভাবে হয়, উজেনেসিস কিভাবে হয়। আজকে এটুকুই। ভালো থাকো, ভালো করে প্রস্তুতি নাও, আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করো তোমাদের রেজাল্টের মধ্যে। গুড বাই।